বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনের মতো আজকেও আমরা একটা ইংরেজির প্রতিবেদন পড়ব। প্রতিবেদন থেকে বাছাইকৃত বেশ কিছু শব্দ, এই শব্দের অর্থ, সিনোনিমস, ডেফিনিশন এগুলা বোঝার চেষ্টা করব এবং প্রতিবেদনে এসে সেগুলো অ্যাপ্লাই করব। পাশাপাশি এই প্রতিবেদনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবেদনটাও আমরা শিখে নিব। আজকের প্রতিবেদনটা হচ্ছে বাংলাদেশ মাইগ্রেশন ক্রাইসিস। মানে বাংলাদেশ থেকে মাইগ্রেশন বলতে তো আমরা বুঝি, মাইগ্রেশন মানে দেশান্তর, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া। তো আমাদের দেশ থেকে অনেক মানুষ তো বাইরের দেশে যায় কাজ করার জন্য। হুম। তো তারা রেমিটেন্স পাঠায় আমাদের দেশে। তো এই ব্যাপারে একটা সংকট সৃষ্টি অনেক আগে থেকে হয়েছিল, এখনো সেটা সমাধান হয়নি। এই ব্যাপারে আমাদের আসলে কি পদক্ষেপ নেওয়া দরকার, মূলত প্রবাসীদের বিষয়ে একটা প্রতিবেদন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। কেন এখানে কিছু আমাদের নেসেসারি স্টেপস নেওয়া দরকার, সামনের দিকে পদক্ষেপ নেওয়া দরকার। যে পদক্ষেপগুলো না নিলে হয়তো বা আমাদের দেশের ইকোনমির জন্য খুব একটা খারাপ হতে পারে, এবং আমরা যদি পদক্ষেপগুলো নেই ইকোনমি খুব চমৎকার ফ্লোরিশ করতে পারে। তো আমাদের এই ব্যাপারটাও দেখতে হবে। তো আমাদের প্রতিবেদনটাও পরে আমরা সেটাও বুঝতে পারবো আর কি। ঠিক আছে, তো প্রথমে আমি কিছু শব্দার্থ দেখে আসি, এরপরে আমরা প্রতিবেদন চলে আসবো। ঠিক আছে, আচ্ছা। প্রথমে আসি ডিসাইসিভ। ডিসাইসিভ মানে কি? যে কোনো সিদ্ধান্তমূলক। দেখেন ডিসিশন থেকে আসছে ডিসাইসিভ, সিদ্ধান্তমূলক বা নির্ধারক, বা কেউ যদি দৃঢ় প্রতিজ্ঞ থাকে সেটা আর কি। যে হ্যাভিং দ্য পাওয়ার টু ডিসাইড, ডিসাইড থেকে আসছে ডিসাইসিভ। ওকে, ডিসাইসিভ এর সিনোনিম কি হতে পারে? কনক্লুসিভ বা ডিটারমাইনিং, ডিটারমিনেশন থেকে ডিটারমাইনিং। ঠিক আছে, তারপর হতে পারে পিভোটাল বা ফার্ম। ফার্ম মানে কি? একবারে খুব নির্দিষ্টভাবে দৃঢ় প্রতিজ্ঞ। ঠিক আছে, ক্রুসিয়াল তো খুব গুরুত্বপূর্ণ, রেজুলেট। তো এরপরে আসি অ্যালাইন। অ্যালাইন মানে কি? সারিবদ্ধ বা সামঞ্জস্যপূর্ণ করা, আমরা জানি এটা। তো অ্যালাইনের কিছু সিনোনিম জানা দরকার, যেমন অ্যাডজাস্টেড, অ্যারেঞ্জ, কোঅর্ডিনেট, পজিশন, সিনক্রোনাইজ। ঠিক আছে, সিনক্রোনাইজ মানে একটা সারিবদ্ধ করা আর কি। দেখেন, ফর ইনস্টেন্স এই কথাটা আমরা প্রায় শুনে থাকি, আমরা অনেকেই হয়তো বা জানি। তো যারা জানি না তাদের জন্য, যে ফর ইনস্টেন্স কথাটার মানে হচ্ছে, আমরা বলি না যে ফর এক্সাম্পল বা সাচ ইজ, ঠিক সেইটা, যে উদাহরণস্বরূপ বা যেমন। যেমন ফর এক্সাম্পল, সাচ ইজ, টু গিভ অ্যান এক্সাম্পল, নেমলি। ঠিক আছে, আচ্ছা। সফিস্টিকেটেড, সফিস্টিকেটেড মানে খুব জটিল ও উন্নত, অভিজ্ঞ, রুচিশীল। অনেক জায়গায় রুচিশীল বুঝায়, অনেক জায়গায় খুব উন্নত বুঝায়। সফিস্টিকেটেড মেশিনস, ঠিক আছে, অ্যাডভান্সড মেশিনস, রিফাইন্ড মেশিনস। ঠিক আছে, ইন্ট্রিকেটেড মানে জটিল, ইন্ট্রিকেট, পলিশড, ঠিক আছে, নলেজড, কালচার্ড। তো এগুলো হচ্ছে সফিস্টিকেটেড সিনোনিম। তো আমরা মূল প্রতিবেদনে যাই। আজকের প্রতিবেদনে আমি বেশি ফোকাস করবো, কারণ প্রতিবেদনটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি প্রতিটা লাইনই পড়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা। For decades, Bangladesh economy has been fueled by remittance. আসলে যুগের পর যুগ ধরে বাংলাদেশের যে অর্থনীতি, সেই অর্থনীতি আসলে ফুয়েলড হয়ে আসতেছে কি দিয়ে? ফুয়েলড বলতে বোঝায়, আমরা বলি না ব্যাকআপ হয়ে আসতেছে কি দিয়ে, বা কি দ্বারা চালিত? বাংলাদেশের অর্থনীতি চালিত হচ্ছে রেমিটেন্স দিয়ে, সেন্ট বাই মিলিয়ন্স অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স। মানে লক্ষ লক্ষ মাইগ্রেন্ট যে ওয়ার্কার আছে, যারা হচ্ছে প্রবাসী যে কর্মী আছে, তাদের পাঠানো রেমিটেন্স দিয়ে কিন্তু বাংলাদেশের ইকোনমিটা চলে আসতেছে। দিস ম্যান অ্যান্ড উইমেন মোস্টলি এমপ্লয়েড ইন লো ওয়েজেস, মানে খুব কম মূল্যে, কম মজুরিতে তাদেরকে আসলে প্রায় দেখা যায় তাদেরকে আসলে চাকরিটা দেওয়া হয়। ঠিক আছে, সেক্টরস ইন গালফ স্টেট। এই যে গালফের যে স্টেট গুলো আছে না, মানে উপসাগরীয়, আপনার আরব উপসাগরীয় যে অঞ্চলগুলোর যে দেশগুলো, যেমন সৌদি আরব, ওমান, কাতার, এই অঞ্চলগুলোতে দেখা যায় যে আমাদের দেশের পুরুষ এবং মহিলারা খুব কম মূল্যের, যে কম মজুরির যে খাতগুলো আছে না, সেই খাতগুলোতে চাকরি করছে তারা। এট মালয়েশিয়া, শুধু জিসিসি না, মানে গালফ স্টেট গুলো না, এছাড়াও আছে মালয়েশিয়াতে, ওয়ার্ক টায়ারলেসলি ইন কনস্ট্রাকশন, ডোমেস্টিক সার্ভিস অ্যান্ড ফ্যাক্টরিজ। মানে আমাদের দেশের শ্রমিকরা মেইনলি কাজ করে কোথায়? নির্মাণাধীন যে সকল প্রকল্পগুলোতে, বা বাসা বাড়িতে, বা বিভিন্ন ফ্যাক্টরিতে। সেন্ডিং হোম বিলিয়ন্স অফ ডলার ইচ ইয়ার, এবং তারা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের দেশে পাঠাচ্ছে, তার মানে তাদের বাসায় পাঠাচ্ছে। ইন 2040 বাংলাদেশ রিসিভড অলমোস্ট 27 বিলিয়ন ইন রেমিটেন্স। বাংলাদেশ 2024 সালে প্রায় 27 বিলিয়নের মতো রেমিটেন্স পেয়েছে। আ ক্রুসিয়াল পিলার অফ এ নেশনস ইকোনমিক স্টেবিলিটি। একটা জাতির অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এটাকে একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ বলা যায়। ইয়েট
beneath these figures lies a deeper issues. এই ব্যাপারগুলোর বাইরেও এই যে ফিগারগুলো বলতেছি 27 বিলিয়ন, এত বিলিয়ন, এগুলোর বাইরেও একটা বিষয় বাংলাদেশে আছে। সেই বিষয়টা কি? গভীর বিষয়। দেখেন, বাংলাদেশ ইজ এক্সপোর্টিং লেবার নট ট্যালেন্ট। এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, আপনারা এটা লিখে রাখতে পারেন যে বাংলাদেশ ইজ এক্সপোর্টিং লেবার নট ট্যালেন্ট। বাংলাদেশ বাইরের দেশে যে এক্সপোর্ট করতেছে, রপ্তানি করতেছে, শ্রমিক রপ্তানি করতেছে, কিন্তু কোনো ট্যালেন্ট রপ্তানি করতে পারতেছে না। এর মানে কি? এর মানে নিচেই ব্যাখ্যা আছে। While countries like India and the Philippines are sending skilled professional abroad, এই যে বলে দিছে যে যেখানে বাংলাদেশ পাঠায় শুধুমাত্র শ্রমিক যারা অত বেশি অভিজ্ঞ না, সেখানে ইন্ডিয়া এবং ফিলিপাইন দেখা যায় খুব দক্ষ যে প্রফেশনাল লোকজন থাকে তাদেরকে বাইরের দেশে পাঠাচ্ছে, মানে মানুষকে দক্ষ করে পাঠাচ্ছে। এতে কি হয়? এতে দেখা যায় তারা না আমাদের মতো সস্তায় শ্রমে কাজ করে না, তারা ভালো জায়গায় কাজ করে ভালো টাকা স্যালারি পায়, দেশেও ভালো টাকা পাঠায়। বাংলাদেশ কান্ট্রি কন্টিনিউস টু সাপ্লাই চিপ লেবার। বাংলাদেশ আসলে সস্তায় শ্রমিক পাঠায়, সস্তায় তো পাঠাবেই, শ্রমিকের অভিজ্ঞতা না থাকলে তো সে সস্তাই হবে আর কি। লিভিং ইট ওয়ার্কফোর্স ভালনারেবল টু লো ওয়েজেস। এবং আমাদের দেশের যে আহ, জনশক্তিকে আমরা রপ্তানি করছি, তারা কি, তারা হচ্ছে খুব কম মূল্যের আহ মজুরি পাচ্ছে আর কি। পুর ওয়ার্কিং কন্ডিশন, তাদের যে জায়গাটা, যে জায়গায় তারা কাজ করতেছে সেই জায়গার অবস্থাও অত বেশি ভালো থাকে না, ওয়ার্কিং কন্ডিশন খুব খারাপ থাকে। অ্যান্ড ইকোনমিক ইনস্টেবিলিটি। ঠিক আছে, দিস আউটডেটেড মডেল মাস্ট বি চেঞ্জ। এই যে অনেক মানদাতার আমলের যে মডেল যেটা বলা যায়, এই মডেলটাকে আসলে পরিবর্তন করে আনতে হবে। এট দ্য ওয়ার্ল্ড ট্রানজিশন টুয়ার্ডস নলেজ ড্রাইভেন ইকোনমি। পুরো বিশ্ব এখন কোন দিকে যাচ্ছে? পুরো বিশ্ব যাচ্ছে যে জ্ঞান ভিত্তিক অর্থনীতির দিকে, বুদ্ধিভিত্তিক অর্থনীতির দিকে। সেখানে আমরা যদি শ্রম ভিত্তিক অর্থনীতির দিকে যাই তাহলে তো হবে না। বাংলাদেশ মাস্ট রিথিঙ্ক ইটস মাইগ্রেশন স্ট্র্যাটেজি। বাংলাদেশের অবশ্যই কি করতে হবে? তার এই যে বাইরের দেশে শ্রমিক পাঠাচ্ছে, এই কৌশলটাকে আসলে পরিবর্তন করার জন্য চিন্তা করতে হবে আবার করে। ঠিক আছে, instead of instead of exporting workers with limited skill and earning potential, it must equip its people with expertise. বাংলাদেশ যে পাঠাইতেছে যে ওয়ার্কারদের, তারা হচ্ছে লিমিটেড স্কিল, তাদের সীমিত দক্ষতা থাকে এবং আর্নিং পটেনশিয়াল, সীমিত আয় করতে পারে তারা। এর পরিবর্তে বদলে আমরা কি করতে পারি? বাংলাদেশের উচিত যে দক্ষ লোক পাঠানো, এক্সপার্টাইজ লোক পাঠানো, টু সিকিউর হাই ভ্যালু জবস, যাতে করে বাংলাদেশ নিশ্চিত করতে পারে কি উচ্চ টাকা দেয় এরকম টাইপের চাকরিগুলোকে নিশ্চিত করতে পারে ইন ডেভেলপড কান্ট্রি, উন্নত বিশ্বগুলোতে। যেমন আমাদের দেশে একজন শ্রমিক, একজন লোক যদি দেখা যায় তিনি ইউএসএ তেও যায়, তিনি কিন্তু হাই কোয়ালিটির জব খুব কম মানুষ করে এবং সেটার পার্সেন্টেজটাও পরে বলা আছে। কয়জন করে হাই কোয়ালিটির জব? বেশিরভাগই দেখা যায় রাস্তা পরিষ্কার করতেছে বা আহ, গাছের গাছপালা কাট করতেছে, ডোমেস্টিক কাজ করতেছে, কোনো কাজই ছোট না। কিন্তু তারা যদি কিছু স্কিল নিয়ে যায়, যদি ওয়েল্ডিং এর স্কিল নিয়ে যায়, তারা কিন্তু অনেক টাকা বেশি, প্রায় 10 গুণ বেশি টাকা বেতন পেতে পারে। তো সেই কথাটাই কিন্তু এখানে বলা হইতেছে। ঠিক আছে, কোনো কাজকে কিন্তু ছোট করে দেখানো হচ্ছে না, বলতেছে যে আমাদের ইকোনমিক মডেলটা যদি চেঞ্জ করি তাহলে হয়তো বা আমরা আরো অনেক বেশি ভালো করতে পারবো, যেমনটা ইন্ডিয়া বা ফিলিপাইন্স করতেছে। Countries like United Kingdom and Canada have successfully implemented data-driven skill-based migration policies. দেখেন, প্রত্যেকটা দেশও কিন্তু তাদের পলিসি চেঞ্জ করতেছে। এখন ইউনাইটেড কিংডম এবং কানাডা তারা যত্রতত্র মানুষ নেয় না, তারা হিসাব করে তাদের কি ম্যান পাওয়ার দরকার, তাদের যেইখানে ম্যান পাওয়ারের ঘাটতি আছে তারা ওই রকম ম্যান পাওয়ার তাদের দেশে ভিসা দেয়। তো তারা যেহেতু যত্রতত্র মানুষ নেয় না, আমি তো চাইলেও সেই দেশে হাবিজাবি কোনো স্কিল নাই এরকম করে পাঠাতে পারবো না। আমার ওখানে পাঠাইতে হলে অবশ্যই তাকে দক্ষ করে পাঠাতে হবে। তো এই কথাটাই সেখানে বলছে। উইথ আউট উইথাউট ডিসাইসিভ অ্যাকশন, বাংলাদেশ যদি একটা সিদ্ধান্তমূলক অ্যাকশন না নেয় বা দৃঢ় একটা অ্যাকশন না নেয়, ঠিক আছে, তখন কি হবে? বাংলাদেশ রিস্ক বিং লেফট বিহাইন্ড ইট ইন দ্য ইভলভিং গ্লোবাল লেবার মার্কেট। বাংলাদেশ আসলে এই যে বৈশ্বিক যেই আপনার শ্রমিক মার্কেটটা, শ্রমিক বাজারটা ক্রমবর্ধমান বাড়তেছে, দিন দিন ইভলভ হচ্ছে, ঠিক আছে, এক্ষেত্রে বাংলাদেশ কি হয়ে থাকবে? বাংলাদেশ পিছিয়ে পড়ে থাকবে। আচ্ছা, এবার আসি যে স্ট্র্যাটেজিক মাইগ্রেশন মডেল। স্ট্র্যাটেজিক মাইগ্রেশন মডেলটা কি দেখি।
যে আমি বললাম না যে কানাডা এবং ইউকে তাদের মাইগ্রেশন মডেলটা আপডেট করছে, একটা স্ট্র্যাটেজিক করছে। তারা কি করছে দেখি আমরা। দ্য ইউনাইটেড কিংডম হ্যাজ ইমপ্লিমেন্টেড আ স্কিলস বেসড ইমিগ্রেশন সিস্টেম। ইউনাইটেড কিংডম কি করছে, যে দক্ষতা ভিত্তিক ইমিগ্রেশন সিস্টেম করছে, যে ভাই তুমি দক্ষ, তুমি আমার দেশে আসতে পারবা, তুমি দক্ষ না, তোমাকে আমরা ভিসা দিব না। দ্যাট অ্যালাইন্স মাইগ্রেশন উইথ ইকোনমিক নিড। ওই যে ওদের ইকোনমিক নিড যা দরকার। কিছুদিন আগে প্রফেসর ডক্টর ইউনুস স্যারের একটা বক্তব্যে তিনি বলছিলেন যে ইউনাইটেড কিংডম নার্স চাচ্ছে, কেন তাদের দেশে নার্স দরকার, বাংলাদেশের নার্স আছে, তারা নিয়ে নিতে চাইতেছে। তো দেখেন আমরা তাইলে কি করব, আমরা তাদের কোথায় ভ্যাকেন্সি সেটাকে আমরা টার্গেট করব, যে তাদের এই জায়গায় ভ্যাকেন্সি আমরা দক্ষ বানাবো, আমরা তাদেরকে নার্সের ট্রেনিং দিব, আমরা আমাদের দেশের শ্রমিকদেরকে তাদের যেটা দরকার, ধরেন তাদের ওয়েল্ডার দরকার অনেকগুলো, আমরা ওয়েল্ডারের জন্য ট্রেনিং দিব। এরপরে তারা যদি ভিসার জন্য অ্যাপ্লাই করে, ইউনাইটেড কিংডম টাস করে দেখবেন যে তাদের ভিসা অ্যাকসেপ্ট করে নিছে। কেন? কারণ তাদের এটা দরকার, এবং তাদের যে স্ট্র্যাটেজিক মডেল এটা এই সিস্টেমেই চলতেছে, ঠিক আছে? দ্য মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট বডি, তাদের যে মাইগ্রেশন অ্যাডভাইজার কমিটি আছে, একটা মানে স্বতন্ত্র একটা বডি বলা যায় সেটা, ঠিক আছে, স্বতন্ত্র অংশ দেশে। কন্টিনিউয়াসলি আপডেটেড দ্য শর্টেস্ট অকুপেশন লিস্ট ইউজিং রিয়েল টাইম এমপ্লয়ার সার্ভিস। মানে তাদের দেশের যে অ্যাডভাইজরি উপদেষ্টা মন্ডলীর একটা গ্রুপ আছে মাইগ্রেশন নিয়ে, তারা কি করে, তারা হিসাব করতে থাকে যে তার ভাই কোন ক্ষেত্রে লেবারের ঘাটতি আছে, কোন ক্ষেত্রে শ্রমিকের ঘাটতি আছে, এই শর্টেজটা তারা হিসাব করতে থাকে। বিগ ডেটা অ্যানালাইসিস, অনেক বিগ ডেটা অ্যানালাইসিসের কথা মানে খুব তারা আসলে মেইনলি ডেটা অ্যানালাইসিসই, তার সব তথ্য খুঁটিনাটি সকল কিছু দেখে যে আসলে কয়টা কোথায় কিরকম ঘাটতি আছে এটা দেখে আর কি। অ্যান্ড ইকোনমিক ফোরকাস্টিং, এবং পরিবর্তিত মানে অর্থনীতির কথা আগাম চিন্তা করে যে অর্থনীতি কোন দিকে যাবে, তো আমার এই লেবার দরকার আর কি, ঠিক আছে? দিস এনশিওর দ্যাট মাইগ্রেন্টস এন্টারিং দ্য ইউকে ফিল জেনুইন স্কিল গ্যাপস রেদার দেন কন্ট্রিবিউটিং টু ওভার সাপ্লাই অফ লেবার। বললাম না যে তারা এখন লেবারের ওভার সাপ্লাই নিবে না, যে অত্যাধিক পরিমাণে লেবার তারা এটা এখন আর চায় না। তারা চায় কি, তারা চায় যে তাদের ইকোনমিতে যেই সমস্যাটা আছে বা যেই ঘাটতিটা আছে, সেই ঘাটতিটা যাতে পূরণ হয়, এইটা তারা তাদের মূল লক্ষ্য আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল কিন্তু আমরা কি বলতেছি ইউকে এর কথাটা, যে ফর ইনস্টেন্স ওই যে উদাহরণস্বরূপ, when the UK faced a shortage of health care professional, আমি মাত্রই বলে আসলাম হেলথ কেয়ার প্রফেশনাল তারা যখন শর্টেজ ফিল করছে, তারা কিন্তু সেটা চাইছে। তেমনি ভাবে কিন্তু কানাডাতে তারা এই যে সফিস্টিকেটেড মানে কি খুব দক্ষ এরকম মাইগ্রেন্ট চায়। তারা বেশিরভাগ ফোকাস করতেছে STEM এ, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ম্যাথমেটিক্স, এই ফিল্ড গুলাতে। হেলথ কেয়ারে স্কিলড লেবার চাইতেছে তারা। আপনি আপনার দেশের জনগণকে স্কিল করুন, অ্যাপ্লাই করবেন, চলে যান সেই দেশে, টাকা কামান। তো ব্যাপারটা কিন্তু তাই, ঠিক আছে? তো কানাডাও সেই ধরনের পদক্ষেপ নিচ্ছে। তো বাংলাদেশের উচিত কি এই ব্যাপারগুলোকে মাথায় রাখা। আচ্ছা, আমরা আর কিছু ওয়ার্ড শিখে আসি, এরপরে আমরা আবার মূল প্রতিবেদন যাব। দেখেন, স্টার্ক কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে আমরা জানি বিপরীত, বৈপরীত্য, বা স্টার্ক কন্ট্রাস্ট মানে কি সম্পূর্ণভাবে বিপরীত, তীব্রভাবে বিপরীত, তাই না? যেমন এটাকে বলি শার্প ডিফারেন্স, একবারে চরম পার্থক্য যেটা। কমপ্লিট অপোজিশন, তারপর হচ্ছে আপনার ডিসপারিটি বলা যায়, ঠিক আছে, গ্লারিং ডিসপারিটি। এবার আসি, এই যে ডিসপারিটি যেটা আছে, অসমতা যেটা, বৈষম্য, পার্থক্য। ফোর্জ মানে কি, ফোর্জ মানে গঠন করা, সৃষ্টি করা। ফোর্জ মানে গঠন করা, সৃষ্টি করা, নির্মাণ করা, এরকম। এই যে বিল্ড, ক্রিয়েট, ডেভেলপ, ফেব্রিকেট, এস্টাবলিশড, ঠিক আছে। কাউন্টারফেট মানে জাল, যদিও যাই হোক এটা হচ্ছে ফোর্জের আরেকটা নেগেটিভ সিনোনিম আর কি। যাই হোক, এবার আসে ও ডিসপারিটির কিছু সিনোনিম দেখে নিই। ইনইকুয়ালিটি, ডিফারেন্স, গ্যাপ, ইমব্যালেন্স, ঠিক আছে, ডিস্টিংশন, যে পৃথক করার মতো ক্ষমতা আর কি। আচ্ছা, ওভারসি মানে কি? ওভারসি মানে হচ্ছে নজরদারি। দেখেন এ থাকলে সেই ওভারসি কিন্তু অন্য একটা জিনিস মিন করে প্রবাসীর ক্ষেত্রে। মানে আর এখানে কিন্তু ওভারসি, সি মানে যে SEE, সেক্ষেত্রে কিন্তু তত্ত্বাবধান করা, নজরদারি বা সার্ভেইলেন্স যেটাকে বলি, ঠিক আছে, মনিটর করা, ম্যানেজ করা, রেগুলেট করা, ইন্সপেক্ট করা, সুপারভাইজ করা। এবার আসি ফোস্টার। ফোস্টার কথাটা আমি প্রতিটা ভিডিওতেই দেখি এই ওয়ার্ডটা। আমি অনেকদিন পর আবার বললাম এটা। ফোস্টার মানে হচ্ছে লালন পালন করা, বিকাশ ঘটানো, নার্চার করা, এনকারেজ। ফোস্টার মানে এনকারেজ করা, কাল্টিভেট করা, রেইজ করা, সাপোর্ট করা, ঠিক আছে?
তো আমরা মূল প্রতিবেদনে যাই, আমরা আবার একটু পরে আসবো। তো যেটা বুঝলাম যে আমাদের দেশের যে প্রফেশনাল আছে তার সাথে ইউএসএ যেটা চাইতেছে বা গালফ স্টেট যেগুলো চাচ্ছে তার সাথে একটা শার্প ডিফারেন্স আছে, একটা স্টার্ক কন্ট্রাস্ট আছে, ঠিক আছে। এবার আসি যে বাংলাদেশের কারেন্ট মাইগ্রেশন মডেলটা কি রকম। দেখেন বাংলাদেশের কারেন্ট মাইগ্রেশন মডেলটা, যে বাংলাদেশ কন্টিনিউ টু প্রায়োরিটাইজ কোয়ান্টিটি ওভার কোয়ালিটি। বাংলাদেশ আসলে এইটাই করে যে ভাই বেশি করে নেন, কোয়ালিটির দিকে তাকানোর সময় নাই। তো বিষয়টা এরকম যে বাংলাদেশ আসলে কোয়ালিটির দিকে লক্ষ্য না করে বেশি করে পাঠাইতেছে, এটা লক্ষ্য করতেছে। এটা বোঝা যায় এখান থেকে যে 73% অফ বাংলাদেশি মাইগ্রেন্টস ওয়ার্কার্স লো স্কিল জব। প্রায় যতজন লোক বাইরের দেশে যায় প্রতি বছর তার মধ্যে 73% থাকে কি, তারা হচ্ছে খুব কম দক্ষ এই ধরনের কাজগুলো করে। মাত্র 17% হাই স্কিল বা স্কিল শুধুমাত্র স্কিল পজিশন গুলা হোল্ড করে 17%, গেল 17%। কিন্তু যদি বলি হাই পেইং এর কথা, সেটা মাত্র 0.33%। 0.33%, তার মানে কত কম, হাজারে 3.5 জন, হাজারে 3.5 জন, মানে 2000-এ 7 জনের মতো মানুষ আপনার হাই পেইং যে প্রফেশনাল গুলো আছে সেগুলোতে জব সিকিউর করতে পারে। তার মানে চিন্তা করেন কতটা কম বিষয়টা। যেমন এখানে উদাহরণ দিচ্ছে যে কনসিডার আব্দুর রহমান, এটা বাস্তব উদাহরণ যে তিনি 27 বছরের একজন লোক, তিনি 5 লাখ টাকা ধার করে রিক্রুটমেন্ট এজেন্সিকে দেয়। দেখা যায় এজেন্সি বেইমানি করে, যেইটা তার এক্সপেক্টেড স্যালারি সেই স্যালারি তো পাই না, বরং একটা খুব খারাপ এনভায়রনমেন্টে সে বছরের পর বছর জব করে যায়। তো এটা এরকম হইতে পারে। কিন্তু এটার বিপরীতে যদি দেখি, কন্ট্রাস্ট বিপরীতে, অরবিন্দ ইন্ডিয়ার একজন লোক, সে হচ্ছে 29 বছর বয়স। সে কি করছে, সে টপ সফটওয়্যার ফার্ম এ জব নিছে টরন্টোতে, এবং তার যে আর্নের ফিগার সেটা হচ্ছে 6 ফিগার। মানে বুঝতেছেন তো কত টাকা, 0.0000002 3 4 5, যাই হোক, তার মানে হিউজ টাকা, 5 লাখ 7 লাখ, মানে 1 লাখ থেকে শুরু করে 9 লাখ পর্যন্ত আর কি। তো অনেক টাকা, তাই না? তো এই ব্যাপারটা কিন্তু দেখাইছে। While আব্দুর রহমান struggle, অরবিন্দ thrives. This disparity, এই যে একটা অসমতা, underscores why Bangladesh must transition from exporting labor to exporting skill. তো এই যে এই অসমতাটাকে দূর করার জন্য আসলে বাংলাদেশে, এইটার জন্যই যে বাংলাদেশকে আসলে কি করতে হবে, একটা চেঞ্জ আনতে হবে রে ভাই। কি চেঞ্জ? যে আমরা আর লেবার পাঠাবো না, আমরা এখন থেকে স্কিল পাঠাবো। আমরা যাই পাঠাবো স্কিল, দক্ষ লোক পাঠাবো। শুধু শ্রমিক পাঠালে হবে না, দক্ষ শ্রমিক পাঠাতে হবে, ঠিক আছে। এবার আসি এ রোডম্যাপ ফর আ স্কিল বেসড মাইগ্রেশন মডেল। একটা রোডম্যাপ কেমন হতে পারে? ফর বাংলাদেশ to transition towards a high skill migration strategy, it must take some decisive steps. এটার কিছু দৃঢ়, কিছু সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে। কি কি পদক্ষেপ দেখেন, আমি পদক্ষেপগুলো একটু ডিটেলসে পড়ি কারণ এগুলো রিটেনে খুব কাজে লাগে। বাংলাদেশ মাস্ট এস্টাবলিশ এ বাংলাদেশ অকুপেশনাল প্রজেকশন সিস্টেম। বাংলাদেশকে এই যে বিওপিএস, এই বিওপিএস, বাংলাদেশ অকুপেশনাল প্রজেকশন সিস্টেম, এটা এস্টাবলিশ করতে হবে। আচ্ছা, এটার কাজ কি হবে? মডেলড আফটার কানাডাস সিওপিএস, কানাডার এরকম সিওপিএস আছে, কানাডা অকুপেশনাল প্রজেকশন সিস্টেম। তারা কি করে? টু অ্যাকুরেটলি প্রেডিক্ট লেবার মার্কেট ডিমান্ড, যাতে কিনা আমরা লেবার মার্কেটের ডিমান্ড কেমন আছে। আচ্ছা, আমি কি করলাম, আমি পণ্য একমাত্র উৎপাদনই করতেছি কিন্তু আমি জানি না যে মার্কেটে কতটুক খাবে, তাহলে তো আমার কোম্পানির লস হবে। তেমনিভাবে দেশের ক্ষেত্রেও আমি দেখবো যে আমি তো মানুষ এক্সপোর্ট করতেছি, তো আমার কোন দেশে কি চাই সেটা তো দেখে তাদেরকে স্কিল করতে হবে। তো আমরা লেবার মার্কেটের ডিমান্ড রিসার্চ করব। ইন্টিগ্রেটিং রিয়েল টাইম জব মার্কেট অ্যানালাইটিক্স ফ্রম জিসিসি কান্ট্রি, এবং শুধুমাত্র যে কানাডাতে তা না, আমরা জিসিসি কান্ট্রি গুলাতে, ও হ্যাঁ, মানে কোন কোন কান্ট্রিতে আমরা করব, জিসিসি কান্ট্রি গুলাতে মানে গালফ যে কান্ট্রি গুলো আছে, মালয়েশিয়াতে, ইউরোপে, আমরা যেই যে দেশে পাঠাই, এটা কানাডা হতে পারে, ইউএসএ হতে পারে, যেখানেই পাঠাই, আমরা কি করব, এই ব্যাপারগুলোকে লক্ষ্য করে আমাদের ওয়ার্ক ফোর্সকে সেই সাথে সামঞ্জস্যপূর্ণ করবো, অ্যালাইন করব, ঠিক আছে। আচ্ছা, a migration intelligence unit within BMET should be set up to analyze workforce strength and shape future policies. BMET তো আমরা বুঝি বাংলাদেশ ম্যান পাওয়ার এক্সপোর্টিং যে কোম্পানিটা আছে আর কি, ঠিক আছে, এক্সপোর্টিং
অ্যান্ড ট্রেনিং। তো এরা কি করে ম্যান পাওয়ারকে প্রশিক্ষণ দেয় এবং পাঠানোর ব্যাপারে চিন্তা করে আর কি। তো ওনাদের একটা ইন্টেলিজেন্স ইউনিট গঠন করা দরকার যারা এই ব্যাপারটাকে আসলে কি করবে, তদন্ত করবে, তারা এই ব্যাপারটাকে সম্পূর্ণ আর কি অ্যানালাইসিস করবে এবং ভবিষ্যৎ কাঠামো কি হবে সেটাও বলে দিবে। ঠিক আছে? আচ্ছা, তেমনি ভাবে এ পয়েন্ট বেসড ভিসা সিস্টেম সিমিলার টু ইউকে's মডেল must be introduced to prioritize professionals in high-demand fields. Expanding recognition of peer learning program would allow workers to obtain internationally recognized certifications before migration. তার মানে আমাদের একটা সার্টিফিকেশন সিস্টেমে করতে হবে, ইন্টারন্যাশনালি যাতে রিকগনাইজ হয়। ওই যে কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এটাও বললো যে কিছু জাল ডাক্তারি সনদ দিয়ে বাইরের দেশে যাচ্ছে এবং এই জন্য বাইরের দেশের মানুষ বিশ্বাস করে না। কিন্তু আমাদের এরকম একটা সিস্টেম দাঁড় করতে হবে যে এই সার্টিফিকেট গুলা কি ইন্টারন্যাশনালি আপনার মনে করেন রিকগনাইজ করে, তারা স্বীকৃতি দান করে। এই সার্টিফিকেট নিয়ে বাইরে গেলে তারা দেখা যাবে কি তারা আসলে ভালো জব করতে পারতেছে, বেশি টাকার জব করতে পারতেছে। ঠিক আছে? তো এগুলা এবার আসি স্ট্রেংথেনিং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইন ওয়ার্কফোর্স ট্রেনিং। বাংলাদেশ মাস্ট ফোর্জ ইন্ডাস্ট্রি পার্টনারশিপ টু অ্যালাইন এডুকেশন উইথ এমপ্লয়ার্স নিড। বাংলাদেশে আসলে কি করা দরকার, যে ইন্ডাস্ট্রির সাথে একটা পার্টনারশিপ করা দরকার যাতে কিনা কি আমরা তাদেরকে মানুষকে শিক্ষিত করি না। আমাদের ভার্সিটি থেকে এরকম ইন্ডাস্ট্রিয়াল ট্যুর হয় তাই না, ইন্ডাস্ট্রি থেকে শিখি। এই ব্যাপারগুলোকে আরো বেশি বাড়ানো দরকার। ওয়ার্কারের ক্ষেত্রে তাদেরকে ইন্ডাস্ট্রিতে আসলে জব দিয়ে কিরকম দরকার সেই ব্যাপারটাকে চিন্তা করে আসলে এইভাবে করে আমাদের আগানো উচিত। ঠিক আছে? আচ্ছা, এ ন্যাশনাল ট্যালেন্ট মোবিলিটি কাউন্সিল composed of government officials, training institute, and corporate leaders should oversee a structured demand-driven training framework. তার মানে কি কাদের কাদেরকে বলছে যে নজর রাখতে, নজর রাখবে আমাদের দেশের যে একজন জাতীয় একটা কাউন্সিল থাকবে, সেই কাউন্সিলটা এটা গভর্নমেন্ট অফিসিয়াল হবে আর কি, ট্রেনিং ইনস্টিটিউট গুলো এবং যারা কর্পোরেট লিডার আছে তারা নজরদারি রাখবে এই ব্যাপারটায়, যাতে আমরা কি যে বাইরের দেশে কিরকম লোক চাইতেছে এই ব্যাপারটাকে, এই ব্যাপার অনুযায়ী আমরা ম্যান পাওয়ার প্রডিউস করতে পারতেছি কিনা, তো এইরকম ট্রেনিং প্রোগ্রাম আমরা করতে পারতেছি কিনা। ঠিক আছে? আচ্ছা, এনকারেজিং কোলাবোরেশন বিটুইন ইউনিভার্সিটিজ এন্ড এমপ্লয়ার্স ক্যান ব্রিজ দ্য স্কিল গ্যাপ। এই যে বললাম না যে ইউনিভার্সিটি থেকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর হয়, তো এই ব্যাপারগুলোকে যদি আমরা আরো এনকারেজ করতে পারি তখন কি দেখা যাবে, স্কিলের যে একটা গ্যাপ আছে এই গ্যাপটাকে পূরণ করতে পারবে, এইটা গ্যাপ পূরণ একটা সেতু বন্ধন করতে পারবে আর কি। এন্ড ফোস্টার এনকারেজ করবে কি ব্যাপারটা, মোর কম্পিটিটিভ ওয়ার্কফোর্স। ঠিক আছে? আচ্ছা, যাই হোক এখানে আবার বলছে যে লিভারেজ টেকনোলজি ফর ট্রান্সপারেন্ট এন্ড ইফিসিয়েন্ট মাইগ্রেশন। আমাদের আসলে এফিসিয়েন্ট মাইগ্রেশনের জন্য আমাদের টেকনোলজি আরো বেশি সুবিধাজনক করতে হবে। ঠিক আছে? এই ব্যাপারগুলো আর কি, আর স্বচ্ছ করার ব্যাপারটা। তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে বলছে। তারপর বলছে শিফটিং ফ্রম রেমিটেন্স ডিপেন্ডেন্সি টু এ ট্যালেন্ট এক্সপোর্ট স্ট্র্যাটেজি। আমরা যে রেমিটেন্সের উপর বসে থাকি, যত মন চায় পাঠাও, লোক পাঠাও আর রেমিটেন্স পাও, এই ব্যাপারটা থেকে সরে এসে আমাদেরকে ট্যালেন্ট পাঠানোর ব্যাপারটা চিন্তা করতে হবে। ঠিক আছে? আমাদের ট্যালেন্ট যত আমরা পাঠাতে পারবো তত আমাদের জন্য ভালো হবে। লাস্ট কয়েকটা শব্দ আমি একটু দেখে আসি, এরপরে আমি শেষ করে দিচ্ছি এটা। আচ্ছা, ডায়াসপোরা, দেখেন ডায়াসপোরা ওয়ার্ডটা আপনারা সবাই জানেন যে প্রবাসী জনগোষ্ঠী বা দেশান্তরী জনগোষ্ঠী। আবার যারা হচ্ছে আপনার মানে এক দেশ থেকে আরেক দেশে যায় তারাই ডায়াসপোরা। আমি ছোটবেলা থেকে এটা পড়ে আসছি। এটার সিনোনিম হতে পারে এক্সাইল। এক্সাইল মানে হচ্ছে নির্বাসিত করা, এটা নেগেটিভ একটা সিনোনিম। মাইগ্রেশন, ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? এক্সপ্যাট্রিয়েটস, এক্সপ্যাট্রিয়েটস ওয়ার্ডটা প্রায় আসে দেখা যায়। স্ক্যাটার্ড পপুলেশন। এট এ ক্রসরোডস, এট এ ক্রসরোডস মানে হচ্ছে কি সন্ধিক্ষণে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুহূর্তে। যেমন বাংলাদেশ কিন্তু এট এ ক্রসরোডস আছে, যে ভাই এই সিদ্ধান্ত নিলে তুমি তোমার দেশের অর্থনীতি অনেক দূরে নিতে পারবা, সিদ্ধান্ত না নিলে অনেক নিচে পড়বা। ঠিক আছে? পিভট মানে কি কেন্দ্রবিন্দু বোঝায়। ধরেন এই যে একটা, এই যে আমরা দোলনা খাই না, এই পাশে একজন বসে এই পাশে একজন বসে, এই যে মাঝখানে এটা হচ্ছে পিভট। ঠিক আছে? এটা কেন্দ্রবিন্দু বা ঘূর্ণন কেন্দ্র, পরিবর্তন করা। রোটেট, টার্ন, শিফট, ট্রান্সফর্ম, অ্যাডাপ্ট। ঠিক আছে? ফোকাস। এরপরে টেক এ লিপ। টেক এ লিপ মানে কি সাহসী পদক্ষেপ। আপনারা এটাকে মনে রাখেন, টেক এ লিপ মানে সাহসী পদক্ষেপ, ঝুঁকি নেয়া। টেক এ রিস্ক, গো ফর ইট। কোন একটা জিনিস ঠিক আছে এটা করো তুমি। মেক আ বোল্ড মুভ। তারপর হচ্ছে ডাইভ ইন, সেইজ অপরচুনিটি। আমার কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা। এগুলো আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। যদিও গো ফর ইট এটা খুবই ইনফর্মাল, হ্যাঁ, যেটা ডায়লগে ব্যবহার করতে পারেন। গো ফর ইট।
make a bold move, take a risk, dive in, seize the opportunity, take a leap। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা মূল প্রতিবেদনে যাই, শেষ পর্যায়ে চলে আসছি। তো বাংলাদেশ স্ট্যান্ডস এট আ ক্রসরোডস। বাংলাদেশ এখন কি সিদ্ধান্তের একটা চরম মুহূর্তে আছে যে কি করবে। ইট ক্যান আইদার কন্টিনিউ এক্সপোর্টিং চিপ লেবার, এটা কি করতে পারে যে যেই প্রসেসে আগাচ্ছিল মান্নানদার আমল, যে আপনার সস্তা শ্রমিক এখন পাঠাইতে পারেন, অথবা কি করতে পারেন এবং এটা পাঠালে কি হবে, এক্সপোজিং ইটস ওয়ার্কফোর্স টু এক্সপ্লয়টেশন অ্যান্ড ইকোনমিক স্ট্যাগনেশন। এবং আমাদের যে ওয়ার্কফোর্সটা আছে তাদেরকে কি করব, তারা আসলে শোষণের শিকার হবে এবং আপনার অর্থনীতি কি হবে, স্ট্যাগনেশনের মধ্যে পড়ে যাবে। অথবা আমরা কি করতে পারি, পিভট টুয়ার্ডস আ স্কিল বেসড মাইগ্রেশন। আমরা স্কিল বেসড মাইগ্রেশনের দিকে যেতে পারি। সেদিকে গেলে আমাদের কি হবে, অর্থনীতি খুব চমৎকারভাবে ফ্লোরিশ করবে, যে রোডম্যাপটা ইউকে এবং কানাডাতে ফলো করা হয়। ঠিক আছে? By integrating scale intelligence, strategic workforce planning, and targeted migration policies, Bangladesh can empower its workforce and secure a competitive position in global labor market. বাংলাদেশ এই কাজগুলো করে, যে স্কিল ইন্টেলিজেন্স, স্ট্র্যাটেজিক ওয়ার্কফোর্স প্ল্যানিং, এই ব্যাপারগুলোকে যদি আমরা ইন্টিগ্রেট করতে পারি, ইন্টিগ্রেট মানে একত্রিতকরণ আর কি, তাহলে দেখা যাবে কি বাংলাদেশ এই গ্লোবাল বৈশ্বিক মার্কেটে একটা মানে প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছে যেতে পারবে। মাইগ্রেশন শুড নট বি মেয়ারলি অ্যাবাউট মুভমেন্ট। মাইগ্রেশন যাতে এরকম না হয় এক দেশ থেকে আরেক দেশে গেলাম ভাই বেঁচে গেলাম। ইট মাস্ট বি অ্যাবাউট মোবিলিটি। মোবিলিটি মানে একটা স্তর থেকে আরেকটা স্তরের উপরে উঠা, যেমন হ্যাঁ, একটা স্তর থেকে আরেকটা স্তরের উপরে উঠা। অপরচুনিটি, ইকোনমিক এম্পাওয়ারমেন্ট। ঠিক আছে? দ্য কোশ্চেন রিমেইনস, উইল বাংলাদেশ টেক দ্য লিপ? বাংলাদেশ কি এই রিস্কটা নেবে? বাংলাদেশ কি এটার পথে যাবে? বাংলাদেশ কি এই বোল্ড ডিসিশনটা নেবে কিনা? তো যাই হোক, খুব ভাল লাগছে আমার কাছে প্রতিবেদনটা। খুব চমৎকার একটা প্রতিবেদন ছিল। প্রতিবেদনটা লিখেছেন সোহানা শারমিন চৌধুরী এবং এটা দ্য নিউজ ইজ পত্রিকায় এসেছে। ধন্যবাদ সবাইকে।